ইরানে ক্ষমতায় পশ্চিমাপন্থী প্রেসিডেন্ট খামেনির সাথে কি বিরোধে জড়াবেন? চীনের সাথে মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন করা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বেইজিংয়ের। হ্রদের পানি গোলাপি কেন? কি রহস্য লুকিয়ে আছে সেখানে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ সাইদ জালিলিকে হারিয়ে ইরানের 14তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদ পেজেশকিয়ান। বিপুল জনসমর্থনের মসনদে বসলেও পশ্চিমাদের প্রতি সহানুভূতিশীল পেজেশকিয়ানের ক্ষমতার দৌড় খুবই সীমিত। বিশ্লেষকদের ধারণা, খামেনির ছায়া থেকে ইরানের অভ্যন্তরীণ ও পশ্চিমা নীতিতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হবেন তিনি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে শেষ হাসি হেসেছেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। 2 দফায় অনুষ্ঠিত ভোটে হেরেছেন আয়াতুল্লাহ আলী খামেনির আস্থাভাজন কট্টরপন্থী রাজনীতিক সাইদ জালিলি। বিপুল ভোটে জালিলির পরাজয়ে প্রশ্ন উঠেছে, চলমান শাসন পদ্ধতির পরিবর্তন চাইছে দেশটির জনগণ। সহসাই কি বদলে যাবে ইরানের পররাষ্ট্রনীতি? খামেনির তৈরি কঠোর রাষ্ট্রব্যবস্থা কি হারাচ্ছে তার গ্রহণযোগ্যতা? আমেরিকা ও তার মিত্রদের সাথে বিরোধ এবং একের পর এক নিষেধাজ্ঞার কারণে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রায় একঘরে ইরানের অবস্থান। ঘোর পশ্চিমা বিরোধী কারো বদলে মধ্যমপন্থী প্রেসিডেন্ট ক্ষমতায় আসার ফলে তেহরানের সাথে সহসাই বন্ধুত্বে গড়াবে শত্রু দেশগুলোর সম্পর্ক নেই এমন সম্ভাবনা। তবে বিশ্লেষকরা বলছেন, সংকট নিরসনে সংস্কারপন্থী নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হতে পারেন পশ্চিমাদের পছন্দের পাত্র। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিয়ন্ত্রণে দেশটির সর্বময় ক্ষমতা। সীমিত আকারে সংস্কারের কথা বললেও খামেনির সরাসরি বিরোধিতা করবেন পেজেশকিয়ান, এমনটা ভাবার কোনো কারণ নেই। বর্তমান ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটুট বিশ্বাস রয়েছে সাবেক এই আইন প্রণেতার। টেলিভিশন বিতর্ক ও সাক্ষাৎকারে খামেনির নীতির বিরুদ্ধে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ইরানের অভ্যন্তরীণ অসন্তোষ, সরকারের কঠোর নীতির বিরোধিতা, ভঙ্গুর অর্থনীতি ও চিরশত্রু ইসরায়েলের সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা, এই সবকিছুর মাঝেই ক্ষমতার মসনদে বসলেন পেজেশকিয়ান। তার আমলে নারী অধিকার, সামাজিক স্বাধীনতা, পোশাক আশাক ও ধর্মীয় রীতিতে সহনশীলতা সহ ইরানের আর্থসামাজিক অঙ্গনে আসতে পারে পরিবর্তন। বিশ্লেষকরা মনে করেন, সংস্কারের ইচ্ছা থাকলেও প্রতিটি পদক্ষেপে সাবধানে পা ফেলতে হবে তাকে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কী ধরনের পদক্ষেপ নেন নতুন প্রেসিডেন্ট, সেই দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে আন্তর্জাতিক মহল। 2015 সালের পরমাণু চুক্তির বিষয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে গঠনমূলক আলোচনা শুরু করতে পারেন পেজেশকিয়ান। চুক্তিতে অংশগ্রহণকারী পক্ষগুলো তখন সম্মত হয়েছিল শিথিল করা হবে ইরানের উপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞা। তার বিনিময়ে নিজেদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে তেহরান। 2001 থেকে 2005 সাল পর্যন্ত সাবেক সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি সরকারের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মাসুদ পেজেশকিয়ান। 2008 সাল থেকে টানা পার্লামেন্ট সদস্য নির্বাচিত হয়ে আসছেন 70 বছর বয়সী এই হার্ট সার্জন। 2009 সালে গণতন্ত্রের পক্ষে বিক্ষোভ এবং 2022 সালে পুলিশি হেফাজতে মাহসা আমিনির মৃত্যু পরবর্তী সহিংসতার বিরুদ্ধে তার অবস্থানের কারণে আলোচনায় আসেন পেজেশকিয়ান। ধর্মীয় নিয়মকানুন পালনে শক্তি প্রয়োগের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনাও করেন তিনি। সাম্প্রতিক সময়ে ইরানের ক্ষমতাশীলদের মধ্যে চলছে রক্ষণশীল ও অতি রক্ষণশীল শিবিরের আধিপত্য। নতুন প্রেসিডেন্টের আমলে দেশটির পশ্চিমা নীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না। পর্দার আড়াল থেকে খামেনি নাড়বেন ক্ষমতার কলকাঠি, কিন্তু সর্বোচ্চ নেতার আস্থাভাজন না হয়েও পেজেশকিয়ানের জয়ে আশাবাদী ইরানিদের একটি বড় অংশ। সংশয় সম্ভাবনার মাঝেও জনসাধারণের চাওয়া উন্নতির পথে এগিয়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। এর আগে দ্বিতীয় দফার ভোটে 3 কোটিরও বেশি ভোট গণনা শেষে মাসুদ পেজেশকিয়ান পান 53.3%। অন্যদিকে সাইদ জালিলি পান 44.3% ভোট। 69 বয়সী মাসুদ পেজেশকিয়ান পেশায় একজন হৃদরোগ বিষয়ক সার্জন। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ইরানে ক্ষমতার মসনদে বসলেন সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির জনগণ পেল নতুন প্রেসিডেন্ট।
কট্টরপন্থী সাইদ জালিলিকে হারিয়েছেন তিনি। দ্বিতীয় দফায় ৪৯.৮% ভোটার উপস্থিতি ছিল। শনিবার ৩ কোটির বেশি ভোট গণনা শেষে মাসুদ পেজেশকিয়ান পেয়েছেন প্রায় ১,৭০,০০,০০০ মতো ভোট, আর সাইদ জালিলি পেয়েছেন ১,৩০,০০,০০০ বেশি ভোট। ৪ বছরের মেয়াদ শেষে ইরানে আগামী বছরের জুনে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল, কিন্তু গত ১৯ মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যু হলে আগাম নির্বাচনের আয়োজন করা হয়। ২৮ জুন প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী ৫০% বেশি ভোট পাননি, ফলে শুক্রবার দ্বিতীয় দফায় ভোট হয়। আর শনিবারের ফলাফলে বিজয়ের হাসি হাসলেন মাসুদ পেজেশকিয়ান। ইরানের প্রধান সংস্কারপন্থী জোট তাকে সমর্থন দিয়েছে। এছাড়া সাবেক ২ সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানিরও সমর্থন পেয়েছেন তিনি। আমি পেজেশকিয়ানকে নিয়ে আশাবাদী। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো সম্পূর্ণ করবেন বলে আমার বিশ্বাস। নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে জনগণের জন্য কাজ করবেন। সত্যি কথা বলতে আমি চেয়েছিলাম পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। আশা করি উনি দ্রব্যমূল্যের দাম কমাতে পারবেন এবং তরুণরা সহজেই চাকরি পাবেন। ছেলেমেয়েরা রাস্তায় নিরাপদে চলাচল করতে পারবে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। ৬৯ বছর বয়সী মাসুদ পেজেশকিয়ান পেশায় একজন হৃদরোগ বিষয়ক সার্জনও। ইরানের পার্লামেন্টে ২০০৮ সাল থেকে উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ শহরের হয়ে প্রতিনিধিত্ব করে আসছেন তিনি। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চীনের খুব কাছে ফিলিপাইনে মোতায়েন করা হয়েছে আমেরিকার ক্ষেপণাস্ত্র, আর এটি ওই অঞ্চলে যুদ্ধ ঝুঁকি তৈরি করেছে বলে যুক্তরাষ্ট্র ফিলিপাইনকে হুঁশিয়ার করে দিয়েছে ক্ষিপ্ত চীন। এর মধ্য দিয়ে ফিলিপাইন গুরুতর ভুল করেছে উল্লেখ করে দ্রুত সঠিক পথে আসার আহ্বান জানিয়েছে বেইজিং। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। দক্ষিণ চীন সাগর, তাইওয়ান ও তাইওয়ান প্রণালীতে আধিপত্য বিস্তার নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ ওপরের দিকে উঠছে। বিভিন্ন ইস্যুতে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাক গলানোর চেষ্টায় ব্যাপক ক্ষুব্ধ চীন। এরই মাঝে ফিলিপাইনে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে মার্কিন সেনাবাহিনী। এটিকে এ অঞ্চলে যুদ্ধের ঝুঁকি তৈরির পদক্ষেপ হিসেবে দেখছে বেইজিং। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট অঞ্চলের দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতাকে অবমূল্যায়ন করা হয়েছে। এটি এ অঞ্চলের জন্য গুরুতর এক হুমকি। ফিলিপাইনে মোতায়েন করা এই মিসাইল সিস্টেম থেকে টমাহক সহ বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে। এর প্রতিক্রিয়ায় এরই মাঝে নিজেদের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। পুরো পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে তারা। সব মিলিয়ে বিরাজ করছে এক স্নায়ুযুদ্ধের বাস্তবতা। শুক্রবারের সংবাদ সম্মেলনে এ নিয়ে ফিলিপাইনের প্রতি কড়া সতর্কবার্তা জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলা দেশগুলোকে ভুল পথ পরিহারের আহ্বান জানানো হচ্ছে। ফিলিপাইনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের বিষয়টি আমাদের নজরদারিতে আছে। এই ধরনের পদক্ষেপ এই অঞ্চলের স্থিতিশীলতাকে বিপন্ন করছে। একই সাথে সম্মিলিত শান্তি উন্নয়নের জন্য এই অঞ্চলের মানুষের যে আশাবাদ তারও বিরোধী এটি। আমরা যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনকে এই অঞ্চলের দেশগুলোর চাওয়া পাওয়ার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানাচ্ছি। একই সাথে যত দ্রুত সম্ভব তারা ভুল পদক্ষেপ থেকে সরে আসবে, এটি আমাদের চাওয়া। এদিকে ফিলিপাইন জানিয়েছে, মূলত যৌথ সামরিক মহড়ার উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে টাইফুন মিড রেঞ্জ ক্যাপাবিলিটি MRC নামের ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। মহড়া শেষে সেপ্টেম্বরে এটি সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। কয়েক মাস ধরে মহড়া চললেও MRC থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে না বলেও জানানো হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজা ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি সাংবাদিক সহ 27 জন মারা গেছেন। খান ইউনিস এবং রাফা শহর সহ গাজায় পণ্যবাহী ট্রাকের কর্মীদের উপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন বাড়ায় জেনিনে 7 জন মারা গেছেন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতাকারী ও মোসাদের আলোচনার ফাঁক রয়ে গেছে মন্তব্য করে আগামী সপ্তাহে দোহায় আবারও আলোচনা হবে বলে জানান বেনিয়ামিন নেতানিয়াহু। ডেস্ক রিপোর্ট। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির চুক্তির বিষয়ে মধ্যস্থতাকারী এবং মোসাদের আলোচনা নিয়ে সন্তুষ্ট নন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নেতানিয়াহু বলেন, শুক্রবার গাজায় যুদ্ধবিরতি নিয়ে মোসাদ প্রধান ও মধ্যস্থতাকারীদের বৈঠক হলেও চুক্তির বিষয়ে কিছু ফাঁক রয়ে গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, আগামী সপ্তাহে আলোচনার জন্য ইসরায়েলি প্রতিনিধি দলকে আবারও কাতারের দোহায় পাঠানো হবে। ফিলিস্তিন ইসরায়েল সংঘাত শুরু হওয়ার পর থেকে যুদ্ধবিরতির বিষয়ে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ও ইসরায়েলি সরকারের মধ্যে একাধিক দফায় পরখ আলোচনা হয়। তবে একে অপরের দাবি নিয়ে মতানৈক্য থাকায় এসব আলোচনার কোনো ফলাফল দেখা যায়নি। ওদিকে শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 2 ফিলিস্তিনি সাংবাদিক সহ 27 জন প্রাণ হারিয়েছেন। খান ইউনিস এবং রাফা শহর সহ গাজায় পণ্যবাহী ট্রাক প্রবেশ করানোর কাজে নিয়োজিত একদল লোকের উপরও হামলা চালিয়েছে এ বাহিনী। ইসরায়েলি অভিযানে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে 7 জন মারা গেছে। শহরগুলোতে ইসরায়েলি আগ্রাসন দিন দিন আরও বাড়ছে। এছাড়া সপ্তাহের শুরুতে ইসরায়েলি তাণ্ডবের কারণে ইউরোপীয় হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ার পর অসংখ্য রোগী দিয়ে পূর্ণ হয়ে গেছে গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স। 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 38,011 জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন 87,445 জন। ইফাত জাহান, বাংলা ভিশন। কেমন হতো যদি এমন হ্রদ খুঁজে পাওয়া যেত যার পানি নীলের পরিবর্তে গোলাপি? অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীতে রয়েছে এমন একাধিক হ্রদ যার পানি গোলাপি। অস্ট্রেলিয়া, সেনেগাল বা স্পেনের এসব হ্রদের পানি গোলাপি হওয়ার পেছনে রয়েছে কি এমন রহস্য? বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। কোনো প্রাকৃতিক হ্রদের পাড়ে ঘুরতে গেলে আপনি কি দেখবেন? হ্রদের স্বচ্ছ নীল পানি। আর যদি হ্রদের পানিতে শ্যাওলা জমা থাকে তাহলে বড়জোর পানি সবুজ দেখাবে। কিন্তু আপনাকে যদি বলা হয় আপনি চাইলেই ঘুরে আসতে পারেন গোলাপি হ্রদে, তাহলে বিষয়টা কেমন হয়? অবিশ্বাস্য মনে হলেও পৃথিবীতে রয়েছে এমন কিছু হ্রদ যাদের পানি প্রাকৃতিকভাবেই গোলাপি। কিন্তু কেন? এই গোলাপি হ্রদের পেছনে কি লুকিয়ে আছে কোনো রহস্য? পৃথিবীতে অনেক অদ্ভুত হ্রদ বা লেক রয়েছে, যেমন মৃতসাগর, জেলিফিশ লেক, ফুটন্ত লেক ইত্যাদি। কিন্তু হয়তো সাধারণ মানুষ ও গবেষকদের আকর্ষণের তালিকার শীর্ষে থাকবে এই গোলাপি হ্রদ। অস্ট্রেলিয়া, সেনেগাল ও স্পেনের মতো দেশে প্রাকৃতিকভাবেই রয়েছে এমন হ্রদ। যেখানে অন্যান্য হ্রদের পানি নীল বা সবুজ হয়, সেখানে এসব লেকের পানি হয় গোলাপি। এমনকি অন্যান্য লেকের পানি যখন আপনি কোনো গ্লাসে বা পাত্রে তুলে নেবেন তখন তা স্বচ্ছ দেখাবে, কিন্তু এসব লেকের পানি বোতলে বা গ্লাসে তুলে নিলেও গোলাপি রং ধরে রাখে। ঠিক কী কারণে এসব লেকের পানি গোলাপি তা নিশ্চিত করে এখনও বলতে পারছেন না গবেষকরা। তবে বহু গবেষকদের ধারণা এই রঙের পেছনে রয়েছে উচ্চমাত্রায় লবণাক্ততা। সাধারণ সমুদ্রের তুলনায় এসব লেকে প্রায় 8 থেকে 9 গুণ বেশি পরিমাণে লবণ থাকে। তবে একই পরিমাণে লবণ মৃতসাগরেও রয়েছে। মৃতসাগরের রং তো এমন গোলাপি নয়। এর কারণ হিসেবে গবেষকরা বলছেন, মৃতসাগর ও অন্যান্য গোলাপি লেকে লবণের পরিমাণ বেশি থাকলেও মৃতসাগরে কোনো অণুজীব জন্মাতে পারে না। অন্যদিকে এসব লেকে বহু লবণপ্রেমী অণুজীব ও ব্যাকটেরিয়া জন্মাতে পারে। এসব ব্যাকটেরিয়া কেরাটোনয়েড নামের এক ধরনের পদার্থ নিঃসরণ করে। কেরাটোনয়েড হচ্ছে এক প্রকারের রঙিন পদার্থ যা সূর্যের আলো শোষণ করতে পারে, আর এই পদার্থের রং হয়ে থাকে গোলাপি থেকে লালের মধ্যে। একই পদার্থের কারণেই গাজর ও বিটরুটের রং হয়ে থাকে। তাই গবেষকরা ধারণা করছেন হয়তো এসব কারণেই উচ্চমাত্রায় লবণাক্ত এসব হ্রদের পানির রং গোলাপি হয়। তবে এ নিয়ে গবেষণা এখনও চলমান রয়েছে। বিশ্বের গোলাপি লেকগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়ার লেক হিলিয়ার। এই সুন্দর গোলাপি হ্রদটি মিডল আইল্যান্ডে অবস্থিত। বিজ্ঞানীরা তাদের মূল গবেষণা এই লেকের পানিতেই চালিয়েছেন। এছাড়াও পশ্চিম আফ্রিকার দেশ সেনেগালেও রয়েছে এমনই এক লেক যার নাম রেদবা লেক। তবে এই হ্রদের পানি সবসময় গোলাপি থাকে না। শুকনো মৌসুমে যখন পানি কমে যায় তখন লবণের ঘনত্ব বৃদ্ধি পায় এবং পানি গোলাপি রং ধারণ করে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। চীনের পূর্বাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কমপক্ষে 88 জন। শুক্রবার দুপুরের দিকে শ্যানডং প্রদেশে আঘাত হানা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 3000 ঘরবাড়ি। ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তন ঘিরে চলতি বছর অনিশ্চিত আর এলোমেলো আবহাওয়া দেখা যাচ্ছে চীনে। দেশটির বিভিন্ন স্থানে চলমান তীব্র তাপপ্রবাহের মাঝেই অনেক এলাকায় দেখা দিচ্ছে ভারী বৃষ্টি, বন্যা ও টর্নেডোর মতো দুর্যোগ। চীনের আবহাওয়া অফিস সতর্কতা জানিয়ে বলেছে, এবছর তাপমাত্রা আরও বাড়তে পারে। একই সাথে দেখা যেতে পারে ঘন ঘন ও অপ্রত্যাশিত বৃষ্টিপাত। এরই মাঝে শুক্রবার শক্তিশালী এক টর্নেডো আঘাত হানে পূর্বাঞ্চলের শ্যানডং প্রদেশে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন দুপুর 2:30টার দিকে ডংমিং কাউন্টির ওপর দিয়ে বয়ে যায় ওই টর্নেডো। এতে অন্তত 5 জন নিহত ও 88 জন আহত হয়েছেন। কাউন্টির জরুরি ব্যবস্থাপনা ব্যুরো জানায়, টর্নেডোর পরপরই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নিরূপণে তদন্ত চলছে। প্রাথমিক পরিসংখ্যান অনুসারে এ টর্নেডোতে 2800-র বেশি বাড়িঘর ও 4000 একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় অর্ধশত বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়। জরুরি সেবায় নিয়োজিত কর্মীরা বর্তমানে টর্নেডো পরবর্তী ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। এদিকে দেশব্যাপী টর্নেডো ও বন্যাসহ আবহাওয়াজনিত বিভিন্ন দুর্যোগ বেড়ে চলায় আক্রান্ত অঞ্চলগুলোতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ নিশ্চিতে শনিবার নতুন করে 74 মিলিয়ন মার্কিন ডলারের তহবিল বরাদ্দ করেছে চীন। হিজল জোবায়ের, বাংলা ভিশন। তৃতীয়বারের মতো তাজিকিস্তান সফরে গেলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে দুদেশের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে এবং উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন দুই দেশের নেতারা। ডেস্ক রিপোর্ট। কাজাখস্তানের পর এবার তাজিকিস্তানে রাষ্ট্রীয় সফর করেছেন চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং। 2014 এবং 2019 সালের পর তাজিকিস্তানে তৃতীয়বারের মতো এই সফর করেন শি। প্রেসিডেন্ট ইমোমালি রহমানের আমন্ত্রণে বৃহস্পতিবার রাতে দেশটির রাজধানী দুশানবেতে শিকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে প্রেসিডেন্ট ইমোমালি রহমানের সাথে 15 বার সাক্ষাৎ করেন শি। শুক্রবার বিকেলে দেশটির রাজধানী দুশানবেতে প্রেসিডেন্ট শি জিনপিং এক আলোচনা সভায় যোগ দেন। এ সময় শি বলেন, উভয় পক্ষকে একে অপরের মূল স্বার্থকে সমর্থন করা প্রয়োজন। এছাড়া দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের প্রচেষ্টার বিরোধিতা করার আহ্বান জানান তিনি। শি আরও বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি যে পর্যায়েই থাকুক, চায়না সবসময় তাজিকিস্তানের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। তাজিকিস্তানের বিশ্বস্ত বন্ধু এবং অংশীদার হিসেবেও পাশে থাকবে। এ সময় প্রেসিডেন্ট ইমোমালি রহমান চায়নাকে তাজিক জনগণের বন্ধু এবং দেশটির নির্ভরযোগ্য অংশীদার বলে উল্লেখ করেন। তিনি প্রত্যাশা করেন, এই সফরের পর উভয় দেশের উন্নয়নের দ্বার আরও উন্মুক্ত হবে। ইফাত জাহান, বাংলা ভিশন। দর্শক, এ ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।